দিনগুলো খুব ব্যস্ততার সাথে কাটছে। নির্বাচন আসে, বাড়িতে একটা উৎসবমুখর পরিবেশ। সাধারণ ঘরের মেয়ে কুহু রাজনৈতিক পরিবারের বউ হয়ে এই ব্যাপারগুলো খুব এনজয় করছে, কিন্তু মাঝে মাঝেই তার খুব হাঁসফাঁস লাগে। এত লোক, এত সমাগম দেখে সে অভ্যস্ত না। শাহাদের জন্য তার বড্ড চিন্তা হয়। রাত জেগে শাহাদের জন্য বসে থাকে সে। শাহাদ যত রাত করে ফেরে তার চিন্তা তত বাড়ে। অবশেষে শাহাদ বাড়ি ফিরলে তার বুকে মাথা রেখে শান্তিতে ঘুম দেয়। নির্বাচনের কয়েকদিন আগে খানবাড়িতে বড় করে দোয়া মাহফিলের আয়োজন করা হলো। বাড়ির পুরুষরা পাঞ্জাবি পায়জামা পরে বাইরে বাগানে অংশ নিল, আর বাড়ির মহিলারা ভিতরে ড্রয়িং রুমে। খানবাড়ির মহিলারা ছাড়াও রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও উপস্থিত হলো দোয়ায় অংশ নিতে। কুহু সাদা সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না দিয়ে মহিলাদের মাঝে এসে বসলো। এক পাশে কয়েকজন বয়স্ক মহিলা কোরআন পাঠ করছে। কুহু মনোযোগ দিয়ে শুনছে। বাড়ির মহিলাদের আড়াল করার জন্য সাদা রঙের বিশাল পর্দা টানানো হয়েছে ড্রয়িং রুমের চারপাশে। দোয়া মাহফিল শেষ হলেও শাহাদের ছুটি হলো না। তাকে অনেক রাত অবধি বাগানে কাটাতে হলো। সব কাজ শেষ করে যখন ঘরে ফিরল তখন রাত বাজে 10টা। ঘরে এসে দেখলো কুহু আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। এতক্ষণ পর বউকে দেখে শাহাদের বুকের ভেতরে শীতল বাতাস বয়ে গেল। সে মৃদু হেসে সেভাবেই দাঁড়িয়ে রইল। কুহু এভাবে শাহাদকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে বলল, খামে ভেজা পাঞ্জাবি নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান এক্ষুনি ফ্রেশ হয়ে আসুন। শাহাদ তৎক্ষণাৎ বউয়ের আদেশ মান্য করল। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কুহু চুল বেঁধে শাহাদের টি শার্ট আর ট্রাউজার নিয়ে দাঁড়িয়ে রইল ওয়াশরুমের দরজার সামনে। শাহাদ কোমরে সাদা টাওয়াল পিছিয়ে বের হয়ে আসলো। হাতের টাওয়ালটা দিয়ে চুল মুছতে মুছতে বিছানার উপর এসে বসলো। কুহু লজ্জা পেল শাহাদকে এভাবে দেখে, কিন্তু শাহাদের কোনো লজ্জা নেই। সে কুহুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? জামা কাপড়গুলো দাও। এরপর দুষ্টু হেসে বলল, নাকি চাও যে আমি এভাবেই থাকি? কুহু লাজুক হেসে নাক মুখ কুচকে বলল, ছি, বেশরম। কুহু শাহাদকে জামা কাপড়গুলো দিতে আসলে শাহাদ তাকে টেনে পাশে বসালো। গাঢ় আলিঙ্গন করে বলল, আজ আমাদের অনেক মুরব্বী আত্মীয় এসেছিল। তাদের সবাই আমাকে কি বলেছে জানো? কুহু জানে তারা শাহাদকে কি বলেছে, কারণ একই রকম কথা কুহুকেও শুনতে হয়েছে। কুহু না জানার ভান করে বলল, কি বলেছে? বলেছে শাহাদের এখন একটা ছোট্ট শাহাদের প্রয়োজন, না হলে মিছিল মিটিং এগুলো জমছে না। কুহু শাহাদের মুখের দিকে তাকিয়ে বলল, এই কদিন ধরে আপনি অনেকবারই বাচ্চার কথা বলেছেন। আমার সত্যি একটা ছোট্ট সোনামণি চাই কুহু। তোমার আমার ভালোবাসার চিহ্ন, এই বাড়ির বংশধর। কুহু শাহাদকে পর্যবেক্ষণ করলো। শাহাদের চোখ মুখে আবেগ উপচে পড়ছে। তার গলার স্বর অনেক সিরিয়াস। শাহাদ কুহুর গালে হাত রেখে বলল, হিসাম ভাইয়ের কি হাল করেছে ওরা, তা তো দেখেছ। আর কোনো দিন জ্ঞান ফিরবে কিনা জানা নেই। তৃপ্তি ভাবির জন্য হিসাম ভাইয়ের শোক কাটানোর জন্য রিসাম আছে, আন্টির শোক কাটানোর হাসিব আছে, কিন্তু আমার কিছু হয়ে গেলে এই শোক কাটানোর মতো কেউ থাকবে না। এই বাড়ির সব আলো নিভে যাবে। কুহু বিস্ফোরিত চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি জমতে শুরু করেছে। ধরা গলায় বলল, এমন ভয়ঙ্কর কথা আপনি কিভাবে বলতে পারলেন? শাহাদ মাথা নিচ দিকে দিয়ে দুহাত হাঁটুর উপর রেখে গম্ভীর অথচ ঠান্ডা গলায় বলল, যা বলেছি এটাই আসল বাস্তবতা। আমি রাজনৈতিক পরিবারের ছেলে। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝে গেছো আমার জীবনের কোনো ঠিক ঠিকানা নেই। যখন তখন আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। তাই আমি চাই অন্তত স্মৃতি হিসেবে আমার একটা অংশ এই দুনিয়ায় থাকুক। কুহু চোখের পানি ছেড়ে দিয়ে কঠিন স্বরে বলল, আপনি সেই অংশকেও যদি ওরা দুনিয়া থেকে বিলীন করে দেয় তখন? শাহাদ তড়িৎ গতিতে সোজা হয়ে বসে কুহুর দিকে তাকালো। কুহুর চোখে পানি দেখে তার বুকটা দুমড়ে মুচড়ে গেল। কোমল স্বরে বলল, তুমি অতিরিক্ত চিন্তা করছো। আমি শুধু ভবিষ্যতে হয়তো এমন কিছু ঘটতে পারে তার কথা বলেছি, কিন্তু সত্যি ঘটবে তা বলিনি। কুহু উঠে দাঁড়িয়ে গেল, চিৎকার করে বলল, অবশ্যই ঘটবে। নিজের মৃত্যুর কথা চিন্তা করে আপনি সন্তান রেখে যেতে চাচ্ছেন, কিন্তু সেই সন্তান যে নিরাপদ থাকবে তার কি গ্যারান্টি? নিজের সুবিধার জন্য একটা অনাগত সন্তানকে এক্ষুনি বিপদে ফেলে যেতে চাচ্ছেন। শাহাদ অপরাধী দৃষ্টিতে তাকালো, বলল, আমি সেটা বলিনি কুহু।
বলেছেন পৃথিবীর সব বাবারা সন্তানের সাথে জীবন কাটাতে চায়, আর আপনি তার আসার আগেই নিজের মৃত্যুর কথা ভেবে বসে আছেন। তাহলে অনাগত প্রাণটা তো পিতৃহীন হয়ে বড় হবে। শাহাদ কুহুকে ছুতে চাইলে কুহু সরে গিয়ে বারান্দায় চলে গেল। রেলিং ধরে বাইরে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। শাহাদ এই প্রথম রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার জন্য নিজের জন্য করুণা অনুভব করলো। সে কিছুতেই হিসামের পরিণতি থেকে শুরু করে তৃপ্তির হিসামের অবস্থা কোনো কিছুই ভুলতে পারছিল না। বারবার শুধু কুহু আর নিজের পরিবারের কথা মনে হচ্ছিল, কারণ সে জানে সামনে যে নির্বাচন আসছে তাতে করে শাহাদের জীবনের উপর অনেক বড় আঘাত আসবে। তা নিয়েই সে কুহুকে বুঝিয়ে একটু শক্ত করতে চেয়েছিল, কিন্তু কুহু তো এর আগেই ভেঙে পড়ল। কুহুর এই অবস্থা দেখে শাহাদের মনটা আরো খারাপ হয়ে গেল। বারান্দায় গিয়ে কুহুকে পেছন থেকে জড়িয়ে ধরল। কুহু ছাড়িয়ে নিতে চাইলে শক্ত বাহুদয় দিয়ে কুহুকে আরো পেঁচিয়ে ধরল। ফিসফিস করে বলল, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না কুহু। আমরা মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকবো ইনশাল্লাহ। কুহু ঘুরে শাহাদের উদম চওড়া বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, মৃত্যুর কথা বলবেন না, আমার ভয় করে। আমি তৃপ্তি আপুর মতো কষ্ট পেতে চাই না। আমি সারা জীবন আপনার বুকে মোমের পুতুল হয়ে থাকতে চাই। শাহাদ গভীরভাবে আলিঙ্গন করল কুহুকে। ঠোঁট ছুয়ালো কুহুর চুলের ভাঁজে। সে নিজেও কুহুকে সারা জীবন পুতুলের মতো করে রাখতে চায়। তবে হিসামের পরিণতি দেখে মাঝে মাঝেই তার বুকের ভেতর কেমন জানি শূন্য শূন্য লাগে। বিভিন্ন অমঙ্গল চিন্তাভাবনা আসে মনে। শাহাদ জোর করে সেগুলো দূরে ঠেলে দিতে চায়, কিন্তু পারে না। চারদিকে শত্রুর কালো ছায়া তার মনের সংখ্যাকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। আজ নির্বাচন। পুরো নির্বাচনী এলাকা জুড়ে একটা অন্যরকম পরিবেশ। নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেকটা দলের লোকেরা ভোট কেন্দ্রগুলোতে ভিড় করছে। ভোট কার্যক্রম ঠিকঠাক চলছে কিনা দেখছে। শাহাদ অল্প কিছু ছেলে নিয়ে প্রত্যেকটা ভোট কেন্দ্র পরিদর্শন করছে। সাদা পাঞ্জাবি পাজামায় শাহাদকে আজ খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে চোখে কালো চশমা পরায় নেতা নেতা ভাবটা যেন আরেকটু ফুটে উঠেছে। শাহাদ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ভোট কেন্দ্রটা এলো। এখানে সবথেকে বেশি ভোট পড়ার সম্ভাবনা আছে, তাই বিরোধী দলীয় কেউ ঝামেলা করতে চাইলে এখানে করবে। শাহাদের গাড়ি ভোট কেন্দ্রে ঢুকলো, তখন আরো অনেক গাড়িকে বাইরে দাঁড়ানো অবস্থায় দেখলো। শাহাদ ঘাড় বাঁকিয়ে গাড়িগুলোর পাশে দাঁড়ানো লোকগুলোকে দেখলো। হিসামের দলের লোক ওরা। তার মানে মনসুর আলী হয়তো ভোট কেন্দ্রে এসেছে। শাহাদের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ হিসাম থাকলে সে ভোট কেন্দ্রগুলো দাপিয়ে বেড়াতো। প্রতিহিংসার বশবর্তী হয়ে হিসাম যাই করুক না কেন, ও যে একজন সুযোগ্য নেতা এ বিষয়ে শাহাদের কোনো দ্বিমত নাই। অথচ এখন ওর জায়গায় একটা ক্ষমতা লোভী লোক বসতে চাইছে। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিলে শাহাদ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। পিছনের গাড়ি থেকে নেমে তমাল সহ দলের অন্যান্য ছেলেরা শাহাদের পাশে এসে দাঁড়ালো। শাহাদ চারদিক একবার পর্যবেক্ষণ করে তমালকে জিজ্ঞেস করলো, আসিফ কি তার কাজ ঠিকঠাক করেছে? করেছে ভাই, ভিতরে সব বৈধভাবেই হওয়ার কথা, বাকিটা সময় বলে দিবে। শাহাদ চশমা খুলে হাতে নিল। জিভ দিয়ে উপরের পাটির দাঁত ছুঁয়ে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকঠাক লাগছে, তবে কাউকে বিশ্বাস নেই। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। শাহাদ দলবল নিয়ে ভোট কেন্দ্রের মাঠটায় প্রবেশ করলো। স্থানীয় একটা স্কুলকে ভোট কেন্দ্র বানানো হয়েছে। শাহাদ বাম পাশে দোতলা বিল্ডিংটার দিকে তাকালো। 5 বছর আগে এরকম এক ভোটের দিনে ওই বিল্ডিংয়ের সামনেই হিসামের বাবা গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। হিসাম তখন অন্য ভোট কেন্দ্রেই ছিল। ও যতক্ষণে এসেছিল ততক্ষণে শাহাদ ওর বাবার খুনি সাব্যস্ত হয়ে গিয়েছিল। শাহাদ চোখ বন্ধ করে ঘটনাটা মন থেকে দূর করতে চাইল, কিন্তু পারল না। সে খুব চেষ্টা করেছিল হিসামের বাবাকে বাঁচানোর। হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দলের লোকদের ক্ষোভের মুখে পারেনি। রক্তাক্ত দলের নেতার থেকেও তখন শাহাদের উপর ঝাঁপিয়ে পড়াই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। চারদিক থেকে সবাই তাকে ঘিরে ধরেছিল। কয়েকজন ঝাপটে ধরে মাঠের দিকে টেনে নিচ্ছিল গণপিটুনি দিয়ে বিচার করার জন্য। শাহাদ হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি। মানুষের ভিড়ের ফাঁক ফোকর দিয়ে হিসামের বাবার অন্তিম শ্বাস নেওয়া দেখল সে। নিজেকে কিছুটা মুক্ত করে যখন ছুটে যেতে চাইল, তখন তার দলের ছেলেরা এসে তাকে ধরে ফেলল নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য। বাকি ছেলেরা লেগে পড়লো ওদের সাথে মারামারিতে। শাহাদ হাজার চিৎকার করে ওদেরকে বুঝাতে পারেনি। ওরা ধরে বেঁধে তাকে গাড়িতে তুলে তৎক্ষণাৎ দরজা লক করে দিয়েছিল। গাড়ির কাচের ভেতর থেকে শাহাদ দেখল হিসামের বাবার দলের লোকজন তার কাছে এসে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কিন্তু ততক্ষণে তিনি পরপারে চলে গেছেন। বন্ধ গাড়িতে বসে শাহাদ কেবল চিৎকার করে গাড়ির কাছে আঘাতই করতে পেরেছিল।
আর পেয়েছিল খুনি তকমা। এত সব চিন্তা করে শাহাদের চোখে পানি এসে গেল। চোখের পানি লুকাতে সে কালো চশমাটা চোখে দিল। যে বিল্ডিংটায় ভোট নেওয়া হচ্ছে তার সামনে নাইমুর আর অন্য কয়জন লোকের সাথে মনসুর আলীকে দাঁড়িয়ে থাকতে দেখল। বোঝা গেল অন্য লোকগুলোর কয়েকজন হিসামের দলের লোক। অনিচ্ছা সত্ত্বেও দলের মায়ায় হয়তো ভোট কেন্দ্রে এসেছে তারা। মনসুর আলীর মুখ থমথমে হয়ে আছে। নাইমুর শাহাদকে দেখে শগুনের দৃষ্টিতে তাকালো। হাতের সিগারেটটা ফেলে দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লো। তার চোখ লাল টকটকে হয়ে আছে। গত কয়েকদিন সে ঘুমোয়নি। মনসুর আলীকে পাশ করানোর জন্য সব ব্যবস্থা সে করেছিল, কিন্তু শাহাদ খান সব ভেস্তে দিয়েছে। নাইমুরের ইচ্ছে হলো শাহাদকে নাক বরাবর একটা ঘুষি দিতে, কিন্তু সে নিজেকে সংবরণ করলো। শাহাদ ওদের অবস্থা দেখেই বুঝলো যে ওরা সুবিধা করতে পারছে না। সে ওদের পাশ কাটিয়ে ভোট কেন্দ্রের বারান্দায় উঠল। ভিতরে গিয়ে ভোট দিয়ে আসলো। তার সাথের ছেলেগুলোও ভোট দিল। এরপর কিছু ভোটারের সাথে কথা বলল, কুশল বিনিময় করলো। সব পর্যবেক্ষণ করে বুঝলো এবারও তার বাবাই জিতবে। ঠোঁটের কোণে দুষ্ট একটা হাসি ফুটিয়ে এসে মনসুর আলী আর নাইমুরের সামনে এসে দাঁড়ালো। চোখের চশমাটা খুলে রম্য কণ্ঠে বলল, চাচা, আমার ভোটটা আপনাকে দিয়েছি। আমার ছেলেদেরও বললাম যাতে আপনাকে ভোটটা দেয়, তবে পাজিগুলো বোধহয় দিবে না। মনসুর আলীর চোয়াল শক্ত হয়ে গেল। কঠিন কণ্ঠে বলল, আমার সাথে বিট্টামি করো? শাহাদ মুচকি হাসলো, বলল, আপনার ব্রেইন ভালো, ব্যাপারটা ধরে ফেলেছেন। আসলে আপনাকে আমি ভোট দেইনি, মিথ্যা বলেছি, হি হি হি। শাহাদের সাথে দাঁড়িয়ে থাকা তমাল সহ সবাই খিক করে হেসে দিল। নাইমুর শাহাদকে উদ্দেশ্য করে ঠান্ডা অথচ হিংসাত্মক কণ্ঠে বলল, নিজেকে নিয়ে খুব কনফিডেন্স না, অতিরিক্ত কিছু ভালো না। শাহাদ স্থির দৃষ্টিতে নাইমুরের চোখে চোখ রাখলো। মনসুর আলীর আগে ফেটে পড়ে বলল, তুই আর তোর বাপ, তোদের দুজনের মরণ আমি না দেখে থামবো না। নির্বাচনে জিতবো না তো কি হয়েছে, অন্যভাবে তোদের ক্ষতি করবই। নাইমুর তাড়াতাড়ি মনসুর আলীকে শান্ত করলো। এভাবে ওপেন থ্রেড দেওয়া মানে কোনো সমস্যা হলে সেটা তাদের উপরই বর্তাবে। মনসুর আলীর কথা শুনে শাহাদের চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু সে নিজেকে শান্ত রেখে চাপা কণ্ঠে বলল, আপনাকে ছাড় দেই মানে এই না যে আপনার কাজের প্রমাণ আমার কাছে নেই। এই কটা দিন একটু হাওয়া বাতাস খান। যেদিন আপনাকে ধরব সেদিন শ্বাস নেওয়ার জন্য বাতাস পাবেন না। মনসুর আলী তেড়ে আসতে চাইলে নাইমুর আটকালো। শাহাদ নাইমুরের দিকে তাকিয়ে বলল, আর তোর মতো অপদার্থকে কি বলবো? আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করার হেডাম নেই, এসেছিস নির্বাচন করতে। নাইমুর আর মনসুর আলী দুজনেই খেয়ে ফেলবে টাইপ দৃষ্টিতে শাহাদের দিকে তাকিয়ে রইল। শাহাদ চশমাটা পুনরায় চোখে দিয়ে দলবল নিয়ে মাঠ পেরিয়ে গাড়ির কাছে আসলো। গাড়ির দরজাগুলো খুলে দিয়ে পা বের করে সিটে বসলো শাহাদ। অন্যরাও তার মতো করে গাড়িতে বসলো। একটা ছেলেকে দিয়ে চায়ের দোকান থেকে চা নিয়ে চায়ের কাপে ছোট ছোট চুমুক দিতে দিতে অদূরে নাইমুরের দিকে তাকিয়ে রইল। নাইমুর অস্থির হয়ে ফোনে কথা বলছে। ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে গালাগালি করছে। শাহাদ ঠোঁটের কোনা বাঁকিয়ে হাসলো। নাইমুর ভেবেছিল এত সহজেই সে কাজ হাসিল করে ফেলবে, সব ভোট নিয়ে ফেলবে মনসুর আলীর পক্ষে, কিন্তু এমন কিছুই করতে পারেনি সে। শাহাদ বোকা না, কোন রোগের কোন ওষুধ এটা সে ভালো মতোই জানে। গুন্ডা মাফিয়াদের কখন কাজে লাগাতে হয় তা তার জানা আছে, তাই সে আসিফকে কাজে লাগিয়েছে। নাইমুর কোন কাজ কিভাবে করতে পারে তার ইনফরমেশন একমাত্র আসিফই দিতে পারে তাকে, তাই আসিফকে কাজে লাগিয়ে পণ্ড করেছে নাইমুরের প্ল্যান। যারা যারা নাইমুরের কাছ থেকে টাকা খেয়ে ভোট চুরির সাথে যুক্ত হয়েছিল তাদের কয়েকজনকে জানের ভয় দেখানো হয়েছে, আর বাকিদেরকে নির্বাচনী ডিউটি থেকে বাতিল করা হয়েছে। শাহাদ এমনি এমনি আসিফ আর তার পরিবারকে সেফটি দেয়নি, ভবিষ্যতে কাজে লাগাবে বলেই দিয়েছে। নাইমুর বুদ্ধিমান, কিন্তু সে হয়তো আসিফের কথা ভুলে গিয়েছিল কোনোভাবে, তাই এই চালে সে হেরে গেছে। খান বাড়িতে বিকালের পরপরই একটা টেনশন ভাব বিরাজ করছে। বাড়ির মহিলারা সবাই ড্রয়িং রুমে বসে হালকা পাতলা আলোচনা করছে। তাদের আলোচনার মূল বিষয় নির্বাচন। এতক্ষণে বোধহয় ভোট গণনাও শুরু হয়ে গেছে। সন্ধ্যার একটু পরেই হার জিতের ফলাফল ঘোষণা করা হবে। বাড়ির মহিলারা সবাই দুপুরের দিকে একসাথে ভোট দিয়ে এসেছে। শাহাদের চাচ্চু ইমদাদ খানও এসেছেন ভোট দিতে। তিনি এখন আশফাক খানের সাথে হয়তো কোনো ভোট কেন্দ্রে আছেন। কুহু ফোনের মেসেজ অপশনে কিবোর্ডের দিকে তাকিয়ে আছে। শাহাদের সাথে যোগাযোগ নেই অনেকক্ষণ ধরে। সে যে ভোরের দিকে কুহুর কপালে চুমু খেয়ে বের হয়েছিল, এরপর আর তার সাথে কোনো কথা হয়নি।
কুহু চিন্তায় অস্থির হয়ে আছে। শাহাদকে একটা মেসেজ করবে কিনা ভাবছে। শাহাদ বিরক্ত হবে এই ভাবনায় তার আর মেসেজ করা হচ্ছে না। অবশেষে মনস্থির করে ছোট্ট একটা টেক্সট পাঠালো। বিজি। 1-2 মিনিট মোবাইলের দিকে তাকিয়ে থেকে কোনো ফিডব্যাক না পেয়ে কুহু আশাহত হলো। ফোনটা উল্টো করে রেখে দিল সোফার উপর। মনোযোগ দিল অন্যদের আলোচনায়। আরও 1-2 মিনিট পর ফোনটা ভাইব্রেট করলো। কুহু ছোঁ মেরে ফোনটা হাতে নিল। শাহাদ টেক্সট পাঠিয়েছে। অলওয়েজ ফ্রি ফর ইউ মাই কুইন। কুহু মুচকি হেসে মুখ ভেঙালো। এতক্ষণ ধরে রিপ্লাই দিয়ে অলওয়েজ ফ্রি ফর ইউ বলা হচ্ছে, কত ঢং। কুহু জানতে চাইল শাহাদ কি করছে, ওইখানের পরিস্থিতি ঠিক আছে কিনা। এটার জবাবে আরও 7-8 মিনিট পর শাহাদ এক গাদা ছবি পাঠালো। সাথে লিখে দিল সি ইউ সুন। কুহু ছবিগুলো দেখলো। ছবিগুলো এখনই তোলা না, অনেক আগেই তোলা হয়েছে। সব ছবিতেই শাহাদ আছে, সানগ্লাস চোখে দেয়া, সাথে তার দলবল তার সাথে পোজ দিয়ে ছবি তুলেছে। কুহু মুচকি হেসে সবগুলো ছবি দেখলো। শাহাদকে প্রশংসা করে একটা টেক্সটও পাঠালো, কিন্তু সেটার আর রিপ্লাই আসলো না। বুঝলো শাহাদ অনেক ব্যস্ত। সে আর শাহাদকে বিরক্ত করলো না। শাহাদের পাঠানো ছবিগুলো বাকিদের দেখাতে লাগলো। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই। এখনও নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি। বাড়ির সবাই রীতিমতো চিন্তিত। কুলসুমা বেগম তসবি পড়ছেন। কুহু মায়াকে সাথে নিয়ে সবার জন্য চা করে আনলো। রেজিয়া সুলতানা চায়ে চুমুক দিয়ে বলল, আনিশা কি কলটল কিছু দিয়েছে? রাহাতদের এখানে কি অবস্থা কে জানে, ওদের তো এতক্ষণে ফলাফল ঘোষণা করার কথা। জয়া বেগম বলল, এইবার ফলাফল প্রকাশে একটু বেশি দেরি হচ্ছে। কোনো ঝামেলা না হলেই হয়। গতবারের কথা মনে পড়লে এখনও গায়ে কাটা দিয়ে ওঠে। জয়া বেগমের কথা শেষ করতেই কুলসুমা বেগম গলা ঝাড়লেন। জয়া বেগম তাকাতেই তিনি চোখ গরম করে ইশারা করে কুহুকে দেখালেন। ইশারা বুঝে জয়া বেগম জিভে কামড় দিল। কুহুর দিকে তাকিয়ে দেখল সে রাফা রিধির সাথে অন্য আলাপে মগ্ন, তাই এদিকের কথা সে কিছুই শুনেনি। কুহু কিছু বুঝতে পারেনি দেখে কুলসুমা বেগম নিশ্চিন্ত হলেন। কুহুর কাছে তিনি শাহাদকে নিয়ে এত কিছু এখনই তুলে ধরতে চান না। সে নিজে থেকে কোথাও শুনলে সেটা তখন সামলে নেওয়া যাবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। আশফাক খান জিতেছে। রেজিয়া সুলতানা দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি বের করলেন। সবাই মিষ্টি মুখ করলো। শেফকে বললেন খাবার তৈরি করতে, কারণ একটু পরই হৈ হৈ করে অনেক লোক আসবে বাড়িতে। একজনকে দোকানে পাঠালেন আরও মিষ্টি কিনে আনার জন্য। আরও কয়েকজনকে আউট হাউসে পাঠালেন আউট হাউসটা পরিপাটি করে রেখে আসতে। বাড়ি সবগুলো লাইট জ্বালিয়ে দেয়া হলো। বাগান থেকে শুরু করে পুরো বাড়ি আলোকিত করা হলো। ইলেকট্রনিকের লোক আগে থেকে ঠিক করাই ছিল। তারা এসে দ্রুত বাড়ির চারপাশ লাল নীল বাতি দিয়ে সাজিয়ে দিলেন। বাড়ির মহিলারা ব্যস্ত হয়ে পড়লেন কিচেনে। নবনির্বাচিত এমপি বরণ করার জন্য রেজিয়া সুলতানা তৎক্ষণাৎ পায়েস বসালেন চুলায়। নির্বাচনে জয় লাভের আনন্দে দলবল নিয়ে মিছিল করে বাড়ির পর্যন্ত আস্তে আস্তে পায়েস হয়ে যাবে। কুলসুমা বেগম হাঁক ছেড়ে বাড়ির বউদের নতুন শাড়ি পরতে বললেন। রেজিয়া সুলতানা পায়েসে কিশমিশ ছেড়ে দিয়ে কুহুকে উদ্দেশ্য করে বললেন, কুহু তাড়াতাড়ি গিয়ে একটু শাড়ি পরে নাও, ওরা কিন্তু চলে আসবে এক্ষুনি। কুহু তাড়াতাড়ি ঘরে এসে আগে ফ্রেশ হলো। এরপর আলমারি খুলে শাহাদের পছন্দ মতো একটা শাড়ি বের করলো। খয়েরি রঙের জামদানি শাড়ি। চট করে শাড়ি পরে নিয়ে হালকা মেকআপ নিল। কোমর সমান চুলগুলো খোপা করলো। সামনে কপাল থেকে গাল ছুঁয়ে দুই পাশে কিছু চুল ছাড়লো। এরপর সুন্দর করে ঘোমটা টেনে দেখলো কেমন লাগে। এমন সময় মিছিলের আওয়াজ ভেসে আসলো। কুহু দৌড় দিল বারান্দার দিকে। মাথায় দেয়া শাড়ির আঁচল লুটিয়ে পড়ল ফ্লোরে। দোতলায় নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে বিশাল এক মিছিলকে খানবাড়ির গেট দিয়ে প্রবেশ করতে দেখল কুহু। সে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এই প্রথম সে এরকম কিছু দেখছে। মিছিলের মাঝখানে 3টে গাড়ি, 3টারই ছাদ খোলা। সামনের গাড়িটার খোলা ছাদ দিয়ে আশফাক খান দাঁড়িয়ে আছে, তার গলায় ফুলের মালা। তার পাশে 2জন সিনিয়র নেতা। দ্বিতীয় গাড়িটায় দাঁড়িয়ে আছে শাহাদ, তার গলাতেও 3-4টে ফুলের মালা। তার গাড়ির ছাদে তমাল সহ দলের অন্যান্য ছেলেরা উঠে বসে হৈ হুল্লোড় করছে। গাড়ির সব কটা দরজা খুলে দরজা ধরে ঝুলে আছে ছেলেরা, আর গাড়ির আশেপাশে রাস্তায় দাঁড়িয়ে অন্য ছেলেরা ব্যান্ড পার্টির সাউন্ডে নাচছে। পিছনের গাড়ির ছাদ দিয়ে কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে আছে। গাড়িগুলো মিছিলের সাথে তাল মিলিয়ে আস্তে আস্তে চলছে। ছেলেরা পুরো মিছিল জুড়ে ফুল ছিটাচ্ছে, কেউ কেউ আবার রং খেলছে। সব মিলিয়ে এক এলাহি অবস্থা। কুহু বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে রইল সেদিকে। হালকা হেসে শাহাদকে দেখতে লাগলো সে। শাহাদ তার স্বভাব সুলভ ভঙ্গিমায়
মুখে হাসি রেখে ছেলেদের সাথে এনজয় করছে। হুট করে সে সরাসরি তার ঘরের বারান্দার দিকে তাকালো। চোখ পড়ল কুহুর দিকে। যা ভেবেছিল ঠিক তাই, কুহু দাঁড়িয়ে আছে। সে মুগ্ধ চোখে কুহুর দিকে তাকিয়ে থেকে দু হাতে ঠোঁট ছুঁয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল কুহুর দিকে। কুহু লাজুক হাসলো শাহাদের কাণ্ড দেখে। নির্বাচনে জিতে গিয়ে এই লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে। লজ্জা শরমের মাথা খেয়ে সবার সামনে কিস ছুঁড়ে মারছে। শাহাদ মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল কুহুর দিকে। তারপর ইশারা করলো নিচে আসতে। ওদের মিছিল ড্রাইভ ওয়ে অতিক্রম করে সদর দরজায় পৌঁছে গিয়েছে প্রায়। কুহু এক দৌড়ে বারান্দা থেকে ঘরে চলে এলো। আয়নায় দাঁড়িয়ে ঘোমটা টানলো, ঠোঁটে হালকা লিপস্টিক দিল। ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখে নিয়ে ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল। তার বিশ্বজয় করে আসা স্বামীকে এখন বরণ করতে হবে। আশফাক খানকে নিয়ে উল্লাস করতে করতে বিশাল মিছিল খানবাড়িতে প্রবেশ করলো। আশফাক খান সহ কিছু সিনিয়র নেতা গাড়ি থেকে নেমে সদর দরজার কাছে দাঁড়ালো। সেখানে বরণ করার জন্য কুসুমা বেগমার বাড়ির মহিলারা দাঁড়িয়ে আছে। কুহু মহিলাদের ভিড় থেকে দাঁড়িয়ে উকি দিয়ে শাহাদকে দেখার চেষ্টা করছে, কিন্তু শাহাদ এখানে এখনো আসেনি। শুধু আশফাক খান আর ইমদাদ খান নেতাদের সাথে এসে সদর দরজায় দাঁড়িয়েছে। আশফাক খানের গলায় অসংখ্য ফুলের মালা। তিনি মালাগুলো খুলে একজনের হাতে দিলেন। সদর দরজায় দাঁড়ালো কুলসুমা বেগম আর আব্দুল গাফফার খানকে পা ছুঁয়ে সালাম করলেন। দুজনেই ছেলের মাথায় হাত রেখে দোয়া করলেন। কুলসুমা বেগম ছেলের থুতনিতে হাত ছুঁয়ে চুমু খেয়ে বললেন, পা ছুঁয়ে সালাম করতে নেই বাবা। এরপর মালার হাতে থাকা ট্রে থেকে পায়েসের বাটিটা তুলে নিলেন। বাটি থেকে 1 চামচ পায়েস নিয়ে ছেলের মুখে দিলেন। এরপর রেজিয়া সুলতানার হাতে বাটি দিয়ে আশফাক খানকে খাইয়ে দিতে বললেন। রেজিয়া সুলতানাও স্বামীর মুখে পায়েস তুলে দিলেন। এমন সময় ভিড় ঠেলে শাহাদ এসে উপস্থিত হলো। রেজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে হাসি মুখে বলল, মা, আমাকেও দাও। এটা বলে শাহাদ গলা বাড়িয়ে মুখ হাঁ করল। রেজিয়া সুলতানা ছেলের আবদারে ছেলের মুখে পায়েস তুলে দিলেন। শাহাদ পায়েস মুখে নিয়ে খেতে খেতে কুহুকে খুঁজল। ভিড়ের মাঝে কুহুকে খুঁজে পেল। কুহুও তার দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হলে শাহাদ চোখ মারল। কুহু লাজুক হেসে শাহাদকে চোখ রাঙালো। খানবাড়ির বিশাল উৎসব শুরু হয়ে গেল। সিনিয়র কিছু নেতা কর্মীদের নিয়ে আশফাক খান তার অফিসে বসলেন। আর অন্যান্য দলের ছেলেদের জন্য বাগানে বসার ব্যবস্থা করা হয়েছে। শাহাদ তাদের খাবারের তদারকি করছে। কাছের কিছু আত্মীয় স্বজন এসেছে বাড়িতে আনন্দে যোগ দিতে। কুহুর বাবা ফোন আলাপে আশফাক খানকে অভিনন্দন জানালেন। জিয়াদের পরীক্ষার কারণে তিনি আসতে পারবেন না বলে জানালেন। বাবার এমন সিদ্ধান্তে কুহুর মন খারাপ হলো। এমন একটা আনন্দের দিনে বাবা মা ভাইকে দেখতে পেলে ভালো লাগতো। মন খারাপ কাটাতে কুহু নিজের ঘরের বারান্দায় এসে নিচে বাগানের দিকে তাকিয়ে রইল। সেখানে শাহাদ অন্যদের সাথে বসে খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। দেখেই বোঝা যাচ্ছে শাহাদ খুব খুশি। সবার সাথে আজ বেশ খোলামেলা হয়ে আনন্দ করছে। সাদা পাঞ্জাবি পায়জামায় তাকে বরাবরই হ্যান্ডসাম লাগে। আজ যেন আরো বেশি হ্যান্ডসাম লাগছে। উৎসবের এক পর্যায়ে খবর এলো রাহাতের বাবা নির্বাচনে ফেল করেছেন। এতে আনন্দে কিছুটা ভাটা পড়ল। আশফাক খান বিআইকে কল করে সমবেদনা জানালেন। রাহাতের বাবা নাজিম উদ্দিন নিজের ভাগ্য মেনে নিলেন। তবে তিনি হতাশ হলেন না। সামনের নির্বাচনের জন্য আরও ভালোভাবে তৈরি হবেন বলে জানালেন। রেজিয়া সুলতানা সহ বাড়ির মহিলারাও আনিশার শাশুড়িকে সান্ত্বনা দিলেন। আনিশাকে পরামর্শ দিল এই অবস্থায় যেন কোনো রকম টেনশন না করে। শাহাদও খবরটা শুনে অবাক হলো। ও ভাবেনি যে রাহাতের বাবা হেরে যাবে। সে নিজেও রাহাতকে কল করে কথা বলে নিল। রাহাত জানালো আর কদিন পরেই আনিশাকে নিয়ে যখন আসবে তখন বিস্তারিত আলোচনা করবে। উৎসব শেষ হতে হতে মাঝরাত পেরিয়ে গেল। দলের ছেলেরা শাহাদকে কিছুতেই ছাড়ল না। অনেক রাত পর্যন্ত তাকে আটকে রাখলো। শাহাদ কুহুর কাছে আসতে ছটফট করলেও তাড়াতাড়ি আসতে পারল না। তার ঘরে আসতে রাত 1টা বেজে গেল। ঘরে ঢুকে দেখলো কুহু আধশোয়া হয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। শাহাদ হাতের লাল টকটকে গোলাপগুলো কুহুর কোলের উপর রাখলো। খয়েরি জামদানিতে কুহুকে দেখে এত সুন্দর লাগছিল যে তার খোপায় গোলাপ গুজে দেওয়ার বড্ড ইচ্ছা হচ্ছিল, কিন্তু সময়ই পায়নি। তাই এখন আসার সময় বাগান থেকে টাটকা গোলাপ তুলে এনেছে। কয়েকটা ফুল এখনো আধ ফোটা অবস্থায় ছিল, সেগুলোই তুলে এনেছে। শাহাদ হাতের ঘড়িটা খুলে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। সারাদিনের ধুলো ময়লা ঘাম লেগে আছে শরীরে। এমন অবস্থায় বউয়ের কাছে যাওয়া যায় না। তাই সে চট করে শাওয়ার নিয়ে টি শার্ট আর ট্রাউজার পরল। ভেজা চুল মুছল না। কুহুর সামনে বসে দুপাশে 2 হাত রেখে কুহুর গালে আর গলায় ভেজা চুল ছুঁয়ে দিল। ভেজা চুলের স্পর্শ পেয়ে কুহুর ঘুম ভেঙে গেল। সে চমকে তাকালো শাহাদের দিকে। শাহাদকে এত কাছাকাছি দেখে সে ভরকে গেল।
কাজা ঘুম ভেঙে যাওয়ায় প্রথমে বুঝতে পারল না সে কোথায় আছে। সাহাদ কুহুর চোখে চোখ রেখে চমৎকার করে হাসলো, শব্দ করে আলতো করে চুমু খেলো গালে। কুহুর কোলের উপর রাখা ফুলগুলো হাতে নিয়ে কুহুর গালে ছুঁয়ে বলল, বাগানের ফুলগুলো এখনো পুরোপুরি ঘুমায়নি, অথচ আমার ঘরের ফুল ঘুমিয়ে কাদা। কুহু অভিমানে ঠোঁট ফুলালো, তার চোখে পানি এসে গেল। অভিমানে সাহাদের বুকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। নরম হাতের ধাক্কা খেয়ে সাহাদ বিছানায় চিত হয়ে পড়ে গেল। সেখানে শুয়ে থেকেই বলল, আমার হুকুর বুঝি অভিমান হয়েছে? কুহু গরম চোখে তাকালো সাহাদের দিকে। সাহাদকে দেখাবে বলে শাড়ি পরেছিল, অথচ বিনের মাঝে তেমন দেখা দেখি হলো না। মাঝরাত পর্যন্ত সে এই সাজ নিয়ে বসেছিল। কয়েকবার আয়নায় দাঁড়িয়ে আবারও মেকআপ নিয়েছে। এরপর ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। অথচ এ লোক দেরি করে এসে ওকে কেমন খ্যাপাচ্ছে দেখো। কুহু দেরি না করে ঝাঁপিয়ে পড়ল সাহাদের উপর। সাহাদ যেন এটারই অপেক্ষা করছিল। সে দুহাত মেলে টুপ করে কুহুকে বন্দি করে নিল নিজের বাহুডোরে। কুহু অবাধ্য মেয়ের মতো খুব নাড়াচাড়া করলো, কিন্তু সাহাদের শক্ত হাতের বাঁধন তাকে বাধ্য মেয়েতে পরিণত করলো। কুহু শান্ত হতেই সাহাদ তাকে বিছানায় শুয়ে দিল। নিজে কিছুটা উঠে কুহুর কাছাকাছি গেল। কুহুর নাকে নাক ঘষে বলল, আজ থেকে আমার সমস্ত ব্যস্ততা শেষ, এখন থেকে আমার সবটা সময় কেবল তোমার। মিথ্যা কথা। সত্যি বলছি, প্রমিস। সাহাদ বাচ্চাদের মতো করে গলায় হাত রেখে প্রমিস করলো। কুহু ফিট করে এসে দিল। সে এতদিনে এতটুকু অন্তত বুঝেছে রাজনীতি করা লোকেদের জীবনে ব্যস্ততা কখনো শেষ হয় না। এরা যতই মুখে প্রমিস করুক না কেন, নিজেদের প্রমিস ওরা নিজেরাই রাখতে পারবে না। এত সব ভাবনার মাঝে কুহুর ঠোঁটে সাহাদের গভীর স্পর্শ অনুভব করলো। সমস্ত ভাবনা ঝেড়ে ফেলে সে আলিঙ্গন করলো সাহাদকে। হিসামের ভিআইপি কেবিনে কয়েকজন বয়োজ্যেষ্ঠ নেতা বসে আছেন। তাদের সামনে সিঙ্গেল সোফায় বসে আছেন মঞ্জুরা বেগম। সাথে এক পাশে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে আসিফ। সবারই মুখই থমথমে। এ তো লজ্জাজনক হার আগে কখনো হয়নি। মিনিমাম ভোটটাও আমরা পাইনি। যা পেয়েছি তা হিসামের জন্যই মানুষ দয়া করে দিয়েছে। মঞ্জুরা বেগম চুপ করে বসে রইলেন। তার মুখে কোনো কথা নেই। মঞ্জুরা বেগম এবার কথা বললেন, এই কথা আর মুখে আনবেন না। ও খুনি। এই পরামর্শ দিয়েছিল তার দলকে জেতানোর জন্য আমাদের দল ভালো হবে না, আর আমাদের দল হেরেছে, এতে আপনারাও দোষী আছেন। আপনারাও বেশিরভাগ নেতারা নির্বাচনের প্রচারণায় থাকেননি, যারা থেকেছে তারাও না পেরে থেকেছে। সব খবরই আমার কাছে আসে। বিপদের সময় আপনারাও নিজেদের রূপ দেখিয়েছেন। মঞ্জুরা বেগমের এমন কথা শুনে সব নেতারাই উঠে দাঁড়ালো। একজন বলল, যেই লোক বন্দুক দেখিয়ে স্বার্থ হাসিল করতে পারে তার আগে পিছনে থাকা মানেই অন্যায়। তাকে নির্বাচনে জিতাতে সাহায্য করলে সে পুরো শহর জুড়ে অন্যায়ের রাজত্ব কায়েম করত। মঞ্জুরা বেগম আবারও থম মেরে গেলেন। আরেকজন নেতা বিদায় জানিয়ে বললেন। নেতারা চলে গেলে হাসিব মুখ খুলল। একটা ভণ্ডকে বিশ্বাস করে পরিবারের দুর্নাম করলে মা। ভাবিকে নির্বাচনে দাঁড় করানোতে যদি তোমার এতই আপত্তি ছিল, তবে অন্য কাউকে দিতে। যোগ্য লোকের তো অভাব ছিল না। তুই থাক, আমার ছেলে সুস্থ হয়ে উঠলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার ছেলেকে দবিয়ে রাখতে ওই সাহাদ খানের প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করেছে। হাসিব হতাশ কণ্ঠে বলল, মা তুমি এত বিবেকহীন কিভাবে হচ্ছ? সাহাদ খান না বাঁচালে তোমার ছেলে গাড়িসহ নদীতে ডুবে মারা যেত। মঞ্জুরা বেগম হাসিবের কথায় পাত্তা দিলেন না। তিনি উঠে গিয়ে হিসামের বেডের কাছে দাঁড়ালেন। কোমায় থাকা নির্জীব হিসামের দিকে তাকালেন। শাড়ির আঁচল দিয়ে চোখের কোণ মুছে হিসামের মাথায় হাত বুলালেন। হাসিব ব্যথাতুর চোখে হিসামের দিকে তাকিয়ে রইল। নিজেকে অথৈ সমুদ্রে আবিষ্কার করল। এতদিন মাথার উপর বড় ভাইয়ের ছায়া ছিল, আর সেই বড় ভাই মৃত মানুষের মতো হাসপাতালের একটা কেবিনে পড়ে আছে। পারিবারিক রাজনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছুতেই ধস নামছে। ওত পেতে থাকা শকুনের দলেরা ইতোমধ্যেই লুটপাট করতে শুরু করে দিয়েছে। হাসিব অসহায়ের মতো মাথার চুল টেনে ধরে সোফায় বসে পড়ল। বিড়বিড় করে বলল, ভাইয়া প্লিজ সুস্থ হয়ে যাও, আমাদের যে তোমাকে খুব দরকার। ফাঁকা পার্টি অফিসে নাইমুর আর মনসুর আলী বসে আছে। দুজনেরই মন মেজাজ তিরিক্ষি হয়ে আছে। মনসুর আলী মেজাজে তিরিক্ষি ভাব প্রকাশ করলেও নাইমুর তা করছে না। সে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মনসুর আলী গম গম কণ্ঠে বলল, নিজেকে আন্ডারওয়ার্ল্ডের কিং দাবি করো, অথচ একটা নির্বাচন জিতাতে পারো না।
সাহাদ ঠিকই বলেছে, তুমি একটা অপদার্থ। নাইমুর চোখ খুলে তাকালো। তার চোখ লাল হয়ে আছে। কোমর থেকে রিভলভারটা বের করে ক্ষিপ্র গতিতে চেয়ার থেকে উঠে মনসুর আলীর উপর চড়াও হলো। মনসুর আলীর গলায় রিভলভার ঠেকিয়ে বলল, এই বুইরা, তুই কি ভালো মানুষ? যা খাস তার পেছনে ছুরি মারিস। তোকে মানুষ ভোট দেবে কি করতে? তোর জন্য আমার এতগুলো টাকা গচ্চা গেল। শাহাদ খান আসিফকে দিয়ে আমার প্ল্যান বানচাল করালো, আর আমি কিছুতেই করতে পারলাম না। এখন তুই আমার টাকা দে। নাইমুরের আক্রমণাত্মক রূপ দেখে মনসুর আলীর জান হাতে চলে এসেছে। তিনি বললেন, দিব, সব টাকা দিয়ে দিব। কিভাবে দিবি? তোর নিজের সব টাকা তো শেষ। হিসাবের ব্যবসা দখল করে সব টাকা তুলে দেব, বিশ্বাস করো। নাইমুর মনসুর আলীর গলা থেকে রিভলভার সরিয়ে চেয়ারে বসলো। বলল, তুই চাইবি আর তোকে হিসামের ব্যবসা দিয়ে দেবে, তাই না? মনসুর আলী গলায় হাত বুলিয়ে বললেন, সেই প্ল্যান করা আছে, তুমি কোনো চিন্তা করো না। হিসাব না থাকায় তার প্রতিষ্ঠান সবাই লুটে খাচ্ছে। আমি সেই ব্যবসা নতুন করে দাঁড় করানোর প্রস্তাব দিলে ওর মা মানা করবে না। এত বড় হারের পরও মা এসব মেনে নেবে? মনসুর আলী শয়তানি হাসি দিয়ে বলল, মানবে, কিভাবে মানাতে হয় তা আমার জানা আছে। নাইমুর চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। তার মেজাজ খুবই খারাপ। শাহাদ খানের দল জিতে যাওয়ায় এবার তাকে খুব বিপাকে পড়তে হবে। এর আগে শাহাদ খানের সাথে কোনো দুশ্মনী তার ছিল না, কিন্তু এবার প্রকাশ্যে বিরোধী দলের সাথে হাত মিলানোই সে নিশ্চয়ই শাহাদ খানের রোষানলে পড়ছে। তার উপর আসিফ আছে শাহাদ খানের কবজায়। সব মিলিয়ে নাইমুরের রাজত্বে ধস নামার অবস্থা। কুহুকে সময় দেওয়ার প্রমিস করলেও শাহাদ সেই প্রমিস রাখতে পারল না। নির্বাচনের পরেও কাজ তার পিছু ছাড়ল না। ইমদাদ খান ঘোষণা দিলেন তিনি অনেকদিন যাবৎ ব্যবসার কাজ সামলেছেন, বাড়ি ছেড়ে দূরে দূরে থেকেছেন। এবার তিনি কয়েকদিন ছুটি নেবেন। এই সময়টাই ব্যবসা সামলাবে শাহাদ। শাহাদ পড়ল ফাটা বাঁশের চিপায়। একে তো ব্যবসার কাজ, সেই সাথে দলের অনেক কাজও তাকে ছাড়া হয় না। অন্যদিকে বউকে সময় দিতে না পারে বাড়িতে ফিরে বউয়ের মুখ ঝামটাও সহ্য করতে হয়। সব কিছু মিলিয়ে তার অবস্থা কেরোসিন। একদিন রাতে হাতে কয়েকটা বেলি ফুলের মালা নিয়ে বাড়ি ফিরল। বেলি ফুলের গন্ধ শুকতে শুকতে কুহু বলল সে গাড়ি চালানো শিখবে। শাহাদ ফর্মাল ড্রেস পরে অফিসে গিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিস্ময় নিয়ে কুহুর দিকে তাকালো। জিজ্ঞেস করলো, গাড়ি চালানো শিখে তুমি কি করবে? আমার মন চাইছে তাই। আমার খুব শখ, আমি গাড়ি চালানো শিখব। আপনি ব্যবস্থা করেন। শাহাদ গম্ভীর কণ্ঠে বলল, এই ধরনের রিস্কি শখ দিয়ে দরকার নেই। কাল থেকে ভার্সিটি যাবে, ফ্রেন্ড নিয়ে আড্ডা দিলে এসব শখ মন থেকে দূরে থাকবে। কুহু মুখ গোমরা করে বসে রইল। তাও শাহাদের মন গড়ল না। সে কিছুতেই এইসব রিস্কি কাজ অ্যালাউ করবে না। সে তার নিজের সিদ্ধান্তে অনড় রইল। কুহু শাহাদের কথা মতো কয়েকদিন ভার্সিটিতে গেল। সে বাড়ির গাড়ি না নিয়ে বাসে রিক্সায় গেল। সারাদিন মুখ ভোতা করে রাখলো। শেষে শাহাদকে কুহুর জেদের কাছে হার মানতেই হলো। সে রাজি হলো কুহুর গাড়ি চালানো শেখার ব্যাপারে। তবে সে শর্ত জুড়ে দিল কুহু একটা মাঠে গাড়ি চালানো শিখবে এবং এরপর সে কোনোভাবেই রাস্তায় যেতে পারবে না গাড়ি নিয়ে। কুহু এই শর্তে খুশি মনেই রাজি হলো। তবে শাহাদ কোনো ড্রাইভার দিয়ে কুহুকে গাড়ি চালানো শেখাতে ভরসা পেল না। কুহু যেই মাঠে গাড়ি চালানো শিখবে সেটা নদীর পার ঘেঁষে। কুহু যেরকম মেয়ে, দেখা যাবে গাড়ি নিয়ে নদীতে চলে গেছে গাড়ি চালাতে। তাই শাহাদ অনেক কষ্টে সময় বের করলো কুহুকে গাড়ি চালানো শেখাতে। প্রথম দিন গাড়ির কোন জিনিস কী কাজে লাগে, কিভাবে ব্যবহার করতে হয় তা শিখিয়ে দিল কুহুকে। এরপরের দিন স্টিয়ারিং কিভাবে সামলাতে হয় তা শেখানোর চেষ্টা করলো। কুহু বারবার ভুল করলো। ডানে বললে সে বামে যায়, বামে বললে ডানে যায়। শাহাদ নিজে এক হাতে স্টিয়ারিং ধরে রাখলো। তাও সে কুহুর এরকম আজগুবি ড্রাইভিং করা ঠেকাতে পারল না। শেষে বিরক্ত হয়ে দিল এক ধমক। ধমক খেয়ে কুহু গাল ফুলিয়ে বলল, এই হচ্ছে বউয়ের জন্য ভালোবাসা, তাই তো? সামান্য কারণে ধমকা ধমকি। বাইরে যখন রাজনীতি করেন তখন তো মুখ দিয়ে মধু ঝরে। শাহাদ লম্বা শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো। সব জায়গায় সব চলে না। বউয়ের সাথে নেতাগিরিও তেমনই দেখানো উচিত না। সে নরম কণ্ঠে বলল, গাড়ি চালানো শিখতে গেলে তোমাকে আগে সব কিছু ঠিকঠাক ইউজ করা শিখতে হবে। যখন ব্রেক লাগবে তখন ব্রেক করতে হবে। ব্রেকের জায়গায় এক্সেলেটর চাপলে তো হবে না। কুহু সব বুঝে ফেলেছে এমনভাবে মাথা নেড়ে বলল, বুঝেছি। শাহাদ কুহুকে সব বুঝিয়ে দিল। কুহু আবারও গাড়ি স্টার্ট করলো। আস্তে আস্তে অল্প গতিতে সে গাড়ি চালাতে লাগলো। শাহাদ পুরোটা সময় স্টিয়ারিংয়ে হাত দিয়ে রাখলো।
এক পর্যায়ে শাহাদের ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে রিপ্লাই করার সময় আনমনে স্টিয়ারিং থেকে হাত সরিয়ে ফেললো। হাত সরানোর কয়েক সেকেন্ড পরেই গাড়ি হঠাৎ লাফ দিল। এরপরে তীব্র বেগে ছুটতে আরম্ভ করলো। অর্থাৎ কুহু গাড়িতে ভুলভাল চাপাচাপি করে গতিবেগ বাড়িয়ে দিয়েছে। এমন অবস্থায় কুহু স্টিয়ারিং থেকে হাত সরিয়ে চিৎকার করতে লাগলো। শাহাদ ফোন ফেলে দিয়ে দ্রুত স্টিয়ারিংয়ে হাত দিল। কুহুকে বলল, কুহু ব্রেক চাপো। কুহু হাজার খুঁজেও ব্রেক পেল না। সে চিৎকার করতেই থাকলো। শাহাদ নিজেই ব্রেক চাপার চেষ্টা করতে গিয়ে স্টিয়ারিং দিল ছেড়ে। গাড়ি ছুটে চলল নদীর দিকে। নদীর পাড়ে আসতেই শাহাদ দ্রুত ব্রেক চাপলো। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা থামলো, কিন্তু ততক্ষণে গাড়ি হাঁটু পানিতে নেমে এসেছে। শাহাদ বড় বড় চোখে সামনে তাকিয়ে শ্বাস ফেলল। কুহুর দিকে তাকিয়ে দেখলো সে দু হাত দিয়ে মুখ চেপে ভয়ার্ত চোখে নদীর দিকে তাকিয়ে আছে। শাহাদকে দেখে সেও তাকালো, মিনমিন করে বলল, আমি কিছু করিনি। গাড়ি নিজে থেকেই চলতে চলতে নদীতে নেমে গেছে, বোধহয় গোসল করতে চেয়েছিল। শাহাদ হতাশ চোখে তাকালো। এমন অবস্থায় সে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কদিন পরপর এই মেয়ের এসব কর্মকাণ্ড আর প্রাণে সয় না। গাড়ি চালানো শেখার ব্যাপারে শর্ত দেয়া থাকলেও কুহু সেই শর্তের তোয়াক্কা করলো না। সে ঠিকই গাড়ি চালানো শেখার 4-5 দিনের মধ্যে রাস্তায় উঠে পড়লো গাড়ি নিয়ে। এই কথা শাহাদের কাছে গোপন থাকলো না, কারণ কুহুর পিছনে সে লোক লাগিয়ে রেখেছে। কুহু যেখানেই যায় সেখানেই দুজন তাকে ফলো করে। একজন একটা গাড়ি নিয়ে, আরেকজন একটা বাইক নিয়ে। তাই শাহাদ সব জেনেও চুপ থাকলো। যেহেতু নিজে কুহুকে সময় দিতে পারছে না, তাই সে কুহুকে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ করে দিল। কুহু প্রথম প্রথম বেশ লাফালাফি করলো। নিজে গাড়ি চালিয়ে ভার্সিটি গেল। সেখানে গিয়ে তার সে কি ভাব। কুহুকে গাড়ি চালাতে দেখে তনয়ার চোখ কপালে উঠে গেল। সে এই ঘটনা বিশ্বাসই করতে পারল না। কুহু তাকে নিয়ে গাড়িতে চড়তে চাইলে সে কিছুতেই গাড়িতে উঠবে না। কুহু টানাটানি করে তাকে গাড়িতে তুলল। গাড়িতে উঠে তনয়া ভয়ে আধমরা হয়ে রইল। কাপা কণ্ঠে বলল, আরে চুপ করে বসতো, জান খোয়াবি না, অনেক আস্তে চালাচ্ছি। তনয়া সিট বেল্টটা আঁকড়ে ধরে বসে রইল। তনয়া কেমন ভয়ে কুকুরে থাকতে দেখে কুহুর মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। সে একটা ফাঁকা রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিয়ে ফুল স্পিডে টান দিল। তনয়া গলা ছেড়ে চিৎকার দিল। কুহু তনয়ার চিৎকারে পাত্তা দিল না। সে পৈশাচিক আনন্দ পাচ্ছে। তনয়ার ভয়ে দম বন্ধ হওয়ার অবস্থা। শেষে কুহুর হাতে পায়ে ধরে এই অবস্থা থেকে পরিত্রাণ পেল। কুহু শেষমেশ গাড়ি থামালো। গাড়ি থামানো মাত্র তনয়া গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেল। কুহু এত করে বলল ওকে বাড়িতে পৌঁছে দিবে, তাও সে রাজি হলো না। বান্ধবীর এমন কথায় কুহু মন খারাপ করলো। কি এমন করেছে সে? একটু মজাই তো করতে চেয়েছিল। একদিকে স্বামীর দেখাই পাওয়া যায় না, আর একদিকে বান্ধবী মন বুঝে না। সে মন খারাপ করে গাড়ি নিয়ে সোজা শাহাদের পার্টি অফিসের সামনে উপস্থিত হলো। সে নিজে গাড়ির ভেতর থেকে পার্টি অফিসকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটা সেলফি তুলে শাহাদকে পাঠালো। কিন্তু 10 মিনিটেও রিপ্লাই আসা তো দূরের কথা, সেই ছবি শাহাদ দেখলো না। কুহু গাড়ির কাঁচ নামিয়ে গেটের দিকে তাকালো। অনেক ছেলেদের আসা যাওয়া হচ্ছে। গেটের কাছে বাইকগুলোর উপর কয়েকটা ছেলে বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। কুহু হর্ন বাজিয়ে ছেলেগুলোর দৃষ্টি আকর্ষণ করলো। ছেলেগুলো তাকালে সে ইশারা দিয়ে ডাকলো। একটা ছেলে এগিয়ে আসলো। কুহু মৃদু কণ্ঠে বলল, শাহাদ খান কি ভেতরে আছেন? ওনাকে গিয়ে বলবেন যে কুহু নামের একজন ওনার জন্য অপেক্ষা করছে। ছেলেটা কুহুর বার্তা নিয়ে পার্টি অফিসের ভেতরে গেল। এর কিছুক্ষণ পরেই শাহাদকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখা গেল। গাড়ির কাছে আস্তে আস্তে সে নিচু হয়ে ঘাড় বাঁকিয়ে উইন্ড শিল্ডের ভেতর দিয়ে কুহুকে দেখার চেষ্টা করলো। চোখে চোখ পড়লে সুন্দর করে হাসলো। এই হাসি দেখে কুহুর প্রচণ্ড রাগ হলো। নিজের উপর রাগ। ভেবেছিল রাগ করে মুখ ফুলিয়ে রাখবে, কিন্তু এত সুন্দর হাসি দেখে রাগ কোথায় যেন উবে গেছে। চেষ্টা করেও রাগ করতে পারছে না। শাহাদ গাড়ির দরজা খুলে প্যাসেঞ্জার সিটে কুহুর পাশে বসলো। গাড়ির আশেপাশে তাকিয়ে বলল, তো খুব ড্রাইভিং করা হচ্ছে তাই তো? কুহু স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, এছাড়া তো আর কিছু করার নেই। আমি তো এখন পুরনো হয়ে গেছি, তাই এখন আর গুরুত্ব নেই। শাহাদ কুহুর অভিমান বুঝে হাসলো। কুহুর ফোলা গালে আলতো করে টোকা দিল। তার আগে নিজে একটু আগে হাই স্পিডে রাস্তায় গাড়ি নিয়ে রেস করেছে, এটা তার কানে এসেছে। রাগিনীকে ঠান্ডা করতে বলল, তাহলে বলো, গুরুত্ব দিতে হলে কি করতে হবে? লং ড্রাইভে যেতে হবে এখন আমার সাথে। শুধু এখন না, যখন চাইবো তখনই। শাহাদ ঠোঁট কামড়ালো। যেভাবে কাজের চাপ পড়েছে, এর মাঝে বউকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার মতো ফুরসত তার নেই। তাও সে কুহুকে রাজি করার জন্য বলল, ঠিক আছে। কুহু খুশি হয়ে তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিয়ে বলল, চলেন তাহলে এক্ষুনি লং ড্রাইভে যাই। শাহাদ
না করতে চেয়েও পারল না। সে মিটিংয়ের মাঝখান থেকে উঠে এসেছে। ভেবেছিল 10 মিনিটে কুহুকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিবে, কিন্তু সেটা আর হলো না। কুহু গাড়ি চালিয়ে সাহাদকে নিয়ে নদীর পাড়ের রাস্তায় চলে এলো। রাস্তা ফাঁকা পেয়ে গাড়ির ছাদ খুলে দিল। বাতাসে তার চুল উড়ছে, গলায় ঝুলানো স্কার্ফটাও হালকা উড়ছে। সাহাদ মুগ্ধ চোখে তাকালো কুহুর দিকে। ব্যস্ততার দোহাই দিয়ে যে কাজ সে করতে পারেনি সেটা কুহু করেছে, অথচ কুহুকে এরকম একটা রোমান্টিক মুহূর্ত দেয়াটা সাহাদের দায়িত্ব ছিল। সাহাদ মৃদু হেসে কুহুর দিকে তাকিয়ে রইল। কুহু কথা বলছে, 1 মিনিটের জন্য মুখ বন্ধ করছে না। বোঝাই যাচ্ছে সাহাদকে বলার জন্য তার অনেক কথা জমেছিল। সাহাদ মনোযোগ দিয়ে সেসব শোনার চেষ্টা করলো, কিন্তু সেসবের কিছুই তার কানে ঢুকলো না। সে কুহুর চুলের মিষ্টি ঘ্রাণে বুঁদ হয়ে রইল। লম্বা করে শ্বাস টানল, আবিষ্টের মতো তাকিয়ে রইল কুহুর দিকে। মেয়েটা একটু অস্থির স্বভাবের, কিছু কিছু সময়ে ইমেচিওর কার্যকলাপ করে, তবে তার সরলতার মিশেলে নিষ্পাপ মনটা সাহাদকে বারবার তাকে ভালোবাসতে বাধ্য করে। যদি সে পারত তবে সব কাজবাজ ফেলে এই মেয়েটিকে নিয়ে দূরে কোথাও গিয়ে সংসার পাতত। হাসিব অস্থির হয়ে নখ কামড়াচ্ছে। তার অস্থিরতা ক্রমেই আতঙ্কে রূপ নিচ্ছে। এই প্রথম সে তাদের অফিসে এসেছে। অফিসের কিছুই সে জানে না, তাও সে সব কিছু শিখে নেবে সেই আশা নিয়ে এসেছিল। কিন্তু এখানে এসে যা দেখলো তাতে তার আশার প্রদীপ নিভে গেছে। নাইমুর আর মনসুর আলী অফিস দখল করেছে। হিসাম যে চেম্বারে বসত সেখানে আসন গেড়েছে 2 জন। অফিসের অ্যাকাউন্ট বোধহয় ইতোমধ্যে খালি করে ফেলেছে। বাকি রইল অফিসটা, সেটাও কি নিলামে তুলবে? এরপর কি করবে? ওদের বাড়িটা দখল করবে? কেউ কি থাকবে না এসব দেখার? ওর বড় ভাই না থাকার সুযোগ নেবে ওরা? হাসিব 1 মুহূর্তের জন্য চিন্তা ভাবনা থামিয়ে দিল। বড় ভাইয়ের কথা মনে আসতেই মনে পড়ল সাহাদের কথা। সাহাদ কথা দিয়েছিল ওকে বিপদে পড়লে যে কোনো সময় সাহায্য করবে। হাসিব মোবাইল ঘেটে সাহাদের নাম্বারটা বের করলো। ডায়াল করতে গিয়ে সে বারবার থেমে গেল। তার মা যেভাবে সাহাদকে অপমান করেছে, এরপরেও কি সাহাদ আসবে সাহায্য করতে? হাসিব নিজের ভাবনাকে দমিয়ে নিল। জোর করে চিন্তা করলো সাহাদ তাকে সাহায্য করবে, অবশ্যই করবে। সে কাঁপা কাঁপা হাতে সাহাদের নাম্বারে ডায়াল করলো। কল পেয়ে সাহাদ তৎক্ষণাৎ একটা ক্যাফেতে হাসিবের সাথে দেখা করলো। হাসিব তখনও মাথা নিচু করে বসে আছে। সাহাদ হাসিবের দিকে মনোযোগ দিয়ে তাকালো। ছেলেটার আগের সেই সুন্দর চেহারাটা আর নেই, শুকিয়ে গেছে অনেক। চোখের নিচে কালি পড়েছে, চোখ মুখ জুড়ে বেদনার ছাপ, চোখগুলো ফোলা ফোলা। কান্না করে হয়তো। সাহাদ হাসিবের জন্য বুকের ভেতর খুব মমতা অনুভব করলো। ওর একটা ছোট ভাই থাকলে হয়তো হাসিবের বয়সেই হতো। সাহাদ যথাসম্ভব ভরসার কণ্ঠে বলল, কোনো সমস্যা হয়েছে? হাসিব মুখ তুলল, ঢোক গিলে ক্লান্ত গলায় বলল, আমাদের ব্যবসাটা বেদখল হয়ে যাচ্ছে। মনসুর আলী আর নাইমুর আজ অফিসে এসেছিল। সাহাদ শান্ত মুখে সব শুনল, বলল, শুধু তোমাদের ব্যবসায়ী না, তোমাদের বাড়ি নিলামে তোলার ব্যবস্থা করা হচ্ছে। হাসিব আতঙ্কিত চোখে তাকালো, তবে অবাক হতে হলো না। সে এরকমটাই আশা করছিল। বলল, কিন্তু সব তো মায়ের নামে, মা যদি রাজি না হয় এসবে? তাতে কিছুই যায় আসে না। ওরা জোর করে হলেও সব লিখিয়ে নিবে, কারণ তোমাদের ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। ওরা হিসাম ভাইয়ের সাইন নকল করে সব টাকা তুলে নিয়েছে। হাসিব অসহায় কণ্ঠে বলল, তাহলে ভাইয়ার চিকিৎসা কিভাবে হবে? ভাইয়ার জন্য প্রতিদিন মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। ঠিক সেই জন্যই তোমার মা বাড়ি নিলামে তুলতে রাজি হবে। ছেলের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য তোমার মা বাড়ি নিলামে তুলবে, আর তারা সবটা টাকা হাতিয়ে নিবে জোর করে। আর অন্যদিকে কোম্পানি দেউলিয়া হয়ে গেলে লোন দেয়া ব্যাংকগুলো তা দখল করবে। হাসিব 2 হাত দিয়ে মুখ ঘষল। চিন্তায় তার মুখটা আরো শুকিয়ে গেল। নিজেকে কিছুটা সামলে নিয়ে ধরা গলায় বলল, ওরা কেন এমন করছে আমাদের সাথে? আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি। করনি, কিন্তু ওদের চাই ক্ষমতা আর টাকা। তোমাদের পরিবারকে ধ্বংস করে মনসুর আলী রাজনৈতিক দলটা দখল করবে। সে আর নাইমুর মিলে সব টাকা পয়সা ভাগ করে নিবে। হাসিব কিছু না বলে শান্ত হয়ে বসে রইল। তার ভাইয়ের চিকিৎসা না হলে মারা যাবে হিসাম, সেই সাথে সমস্ত কিছু হারাবে তার পরিবার। তার মা, ভাবি, সাথে ভাইয়ের সন্তান, ওরা এসব সহ্য করতে পারবে তো? সে নিজেও কি সহ্য করতে পারবে? নিজেকে শক্ত করে দায়িত্ব নিতে পারবে ওদের? হাসিবের হাত কাঁপতে লাগলো। নিজেকে এই পৃথিবীতে একা এবং অসহায় হিসেবে আবিষ্কার করলো সে। সাহাদ হাসিবের অবস্থা বুঝলো। টেবিলের উপর রাখা
হাসিবের হাতের উপর হাত রেখে বলল, তুমি আমাকে কতটা বিশ্বাস করো হাসিব? হাসিব দ্বিধা নিয়ে তাকালো শাহাদের দিকে। শাহাদ আবারও বলল, তোমার ভাই আমাকে পুরোপুরি বিশ্বাস করত, তাই সে আমার বাবাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এসেছিল। সে যখন গাড়ি নিয়ে ব্রিজ থেকে নিচে পড়ছিল, আমার ধারণা তার মনে এই বিশ্বাস ছিল যে আমি তাকে বাঁচাবো, অন্তত বাঁচানোর চেষ্টা করব, কিংবা তার কিছু হলে তার পরিবারটাকে আমি দেখব। হাসিব কেঁদে ফেলল ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা মনে করে। শাহাদের হাতটা আঁকড়ে ধরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি, আমার ভাইকে বাঁচান, আমার পরিবারটাকে বাঁচান। বাঁচাবো, তবে তার আগে তোমার সাহায্য দরকার আমার। কি সাহায্য? শাহাদ কিছুক্ষণ গম্ভীর মুখে মাটির দিকে তাকিয়ে রইল। হাসিবকে সে বুঝাতে পারবে কিনা অথবা হাসিব বুঝবে কিনা সে জানে না। তারপরও তাকে বলতে হবে, কারণ হাসিব ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। সে হাসিবের চোখের দিকে তাকিয়ে বলল, নাইমুরের ব্যাপারে হিশাম ভাইয়ের কাছে কিছু লুকানো ডকুমেন্টস আছে, এইগুলো তোমাকে খুঁজে বের করে আনতে হবে। মনসুর আলীর অপরাধ প্রমাণ করা গেলেও নাইমুরের অপরাধ প্রমাণ করা যাবে না, কারণ সে কোনো প্রমাণ রাখে না। হিশাম ভাইকে যতটা চিনি, সে বোকা না। সে এমনি এমনি নাইমুরের মতো সন্ত্রাসের সাথে কাজ করবে না। নাইমুর যেন তাকে বিপদে ফেলতে না পারে, এই ব্যাপারে সে নিশ্চয়ই আগে থেকে রেডি হয়েছিল। হাসিব বিস্ময় নিয়ে প্রশ্ন করল, নাইমুর একটা সন্ত্রাস, ভাইয়া একটা সন্ত্রাসের সাথে কেন হাত মিলিয়েছে? শাহাদ জিভ দিয়ে ঠোঁট বিজালো। চাইলেও সে হাসিবকে বলতে পারবে না যে হিশাম তাকে খুন করার জন্য নাইমুরকে ভাড়া করেছিল। সে শুধু বলল, সব বলবো, আগে তুমি ডকুমেন্টসগুলো খুঁজে আনো, এগুলো তোমাদের বাড়িতেই আছে। আর যে কোনো সমস্যায় পড়লে আমাকে না পেলে হিশাম ভাইয়ের সেক্রেটারির সাহায্য চাইবে, কেমন? শাহাদ চলে যাওয়ার পর হাসিব অনেক ভেবেও একটা সন্ত্রাসীর সাথে হিশামের সখ্যতার কারণ খুঁজে পেল না। সে তো নাইমুরকে দলীয় আরেকটা নেতা বলেই জানত। সে আর দেরি করল না, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাকে প্রথমে ডকুমেন্টসগুলো খুঁজতে হবে, এরপর সে হিশামের সেক্রেটারিকে ধরবে এটা জানার জন্য যে কী কারণে হিশাম একটা সন্ত্রাসীর সাথে হাত মেলালো। কুহু কুলসুমা বেগমের সামনে অপরাধী মুখে বসে আছে। ছাদে দেয়া আচার সে খেয়ে ফেলেছে, এজন্য কুলসুমা বেগম তাকে বসার ঘরে ডেকে পাঠিয়েছেন। লজ্জায় কুহুর মরিমরি অবস্থা। ছাদে গিয়ে আচার দেখে সে খাওয়ার লোভ সামলাতে পারেনি। আচারগুলো আনিশার জন্য বানানো হয়েছিল। এর আগেও একবার আনিশাকে আচার পাঠানো হয়েছিল। কুলসুমা বেগম আবারও নাতনির জন্য আচার বানিয়ে রোদে দিয়েছেন। কুহু লোভ সামলাতে না পেরে শুধু একটুই মুখে দিয়েছিল। এরপর কিভাবে যে সে পুরো বয়াম শেষ করে ফেললো তা নিজেও জানে না। কুলসুমা বেগম মালাকে নিয়ে ছাদে এসে দেখেন কুহু কোলের উপর খালি আচারের বয়াম রেখে মাটির উপর বসে হাতের আঙ্গুল চাটছে। এরপর তাকে বসার ঘরে ডেকে আনা হয়েছে। রিজিয়া সুলতানা শাশুড়িকে চা দিয়ে সোফায় বসলেন। বললেন, মা, খামোখা মেয়েটাকে বসিয়ে রেখেছেন, আচার তো খেয়েছেন। আপনার দেওয়া আচারে কি ওর অধিকার নেই? কুলসুমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে এখনো ভালোভাবে আচারটা তৈরি হয়নি। এর আগে এসে মুখে দিল কেন? আচার খেতে মন চাচ্ছে, ঘরে বানানোর জন্য আচার খেত। এতটা আচার খেয়ে যদি পেট খারাপ হয়? কুহু কিছু বলল না, সে চুপ করে বসে রইল। জয়া বেগম নাস্তা নিয়ে আসলেন। তিনি ডিমের পিঠা বানিয়েছেন। কুহুর মনটা খারাপ দেখে তিনি পিঠা ভর্তি বাটিটা কুহুর মুখের সামনে ধরে বললেন, এই নাও তোমার প্রিয় ডিমের পিঠা। ডিম আর তেলের তীব্র গন্ধে কুহুর গা কুলিয়ে উঠল। পেটের ভেতর মোচড় দিয়ে উঠল, যেন ভেতরে সবকিছু উগলে আসতে চাইছে। সে দ্রুত মুখে হাত দিয়ে দৌড় দিল ওয়াশরুমের দিকে। কুলসুমা বেগম উচ্চ স্বরে বললেন, ওই দেখো, মুখের কথা শেষ করার আগে অসুস্থ হয়ে গেছে। নিশ্চয়ই পেটে মোচড় দিয়েছে। এত আচার খেয়েছে, তার একটা প্রতিক্রিয়া তো হবেই নাকি? জয়া বেগম আর রেজিয়া সুলতানা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন। তারা দুজনেই ওয়াশরুমে ছুটে আসলেন। দেখলেন কুহু মুখ ভর্তি বমি করছে। দুজনেই দুদিক থেকে কুহুকে ধরলেন। কুহু বমি করা শেষ করলে হাত মুখ ধুয়ে দিলেন। রেজিয়া সুলতানা কুহুকে ঠিক হওয়ার সময় দিয়ে এরপর বললেন, কুহু, আমি কিছু প্রশ্ন করব, ঠিকঠাক সবগুলোর উত্তর দাও তো। জয়া বেগমও কিছু প্রশ্ন করলেন। কুহুর উত্তর শুনে দুজনেই একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলেন। কুহুকে এক গ্লাস লেবু পানি দিয়ে ডাইনিংয়ে বসিয়ে দুজনই কুলসুমা বেগমের কাছে আসলেন। সব শোনার পর কুলসুমা বেগম অস্থির হয়ে গেলেন। তাড়াতাড়ি ডাক্তার ডেকে এনে সন্দেহ দূর করার জন্য বললেন,
রাত 10টায় শাহাদ বাড়ি ফিরতে আরও রাত হতো, কিন্তু বিকাল থেকেই বাড়ির লোকজন তাকে ফোন করে বাড়িতে আসার জন্য জ্বালিয়ে মারছে। সেজন্য সে আজ দ্রুত বাড়ি ফিরেছে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে সবাইকে হাসি মুখে বসা দেখে শাহাদ একটু অবাক হলো। এগিয়ে এসে প্রশ্ন করলো, কি হয়েছে, সবাই এত খুশি কেন? কুসুমা বেগম এগাল ওগাল হেসে নাতির কাছে এসে থুতনিতে হাত রেখে চুমু খেয়ে ধরা গলায় বললেন, এতদিনেই বুড়ির মনোবাসনা আল্লাহ পূরণ করেছে। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। রেজিয়া সুলতানা টেবিল থেকে মিষ্টির প্লেটটা নিয়ে এসে শাহাদের মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দিলেন। শাহাদ এত বড় মিষ্টি মুখে নিয়ে বিপাকে পড়ে গেল। বলল, এই মিষ্টি কিসের জন্য, কি হয়েছে? রেজিয়া সুলতানা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে সেটা কুহুকে গিয়ে জিজ্ঞাসা কর যা। মেয়েটা অনেকক্ষণ যাবৎ তোর জন্য অপেক্ষা করছে। শাহাদ ভ্রুকুচকে তাকালো। আবার কি করেছে কুহু? খারাপ কিছু নিশ্চয়ই করেনি, না হলে বাড়ির লোকজন এত খুশি থাকতো না। তাহলে কি করেছে আবার এই নিয়ে? শাহাদ 2-3টা সিঁড়ি করে পেরিয়ে ঘরে চলে আসলো। ঘরে ঢুকে সে অবাকই হলো। কুহু কালো শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছে। লাজুক লতার মতো খাটের এক কোণায় শান্ত হয়ে বসে আছে। এত শান্ত তো তার থাকার কথা না। শাহাদকে দেখে যেন তার লাজুকতা আরও বাড়ল। সে দিয়ে পায়ে লজ্জা মিশ্রিত চোখে শাহাদের চোখে চোখ রেখে তার দিকে এগিয়ে আসলো। শাহাদ স্থির হয়ে কুহুর কার্যকলাপ দেখছে। সে কিছুতেই কোনো কিছুর হিসাব মেলাতে পারছে না। মনে একটু ভয় ভয়ও লাগছে তার। কুহুদির পায়ে হেঁটে শাহাদের খুব কাছে এসে দাঁড়ালো। মাথা উপরে তুলে শাহাদের চোখে চোখ রাখলো। শাহাদের পাঞ্জাবি থেকে ঘাম মিশ্রিত পারফিউমের গন্ধে তার গা গুলিয়ে আসছে, কিন্তু সে সহ্য করে নিল। এই রোম্যান্টিক মুহূর্তটা সে নষ্ট করতে চায় না। শাহাদ কুহুর আগুন ঝরা রূপে মোহিত হলো। কুহুর কোমরে হাত রেখে কুহুকে নিজের কাছে টেনে আনলো। কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে গাঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সবাই এত খুশি কি নিয়ে? কুহু পায়ের পাতার উপর ভর দিয়ে উঁচু হয়ে শাহাদের গালে আলতো চুমু খেলো। এরপর শাহাদের দিকে তাকালো। খুশির খবরটা দেওয়ার সময় সে শাহাদের মুখ দেখতে চায়, তাই শাহাদের চোখে চোখ রেখে বলল, আপনি বাবা হতে চলেছেন। শাহাদ থ হয়ে গেল। বার কয়েক চোখ পিটপিট করলো। তার শান্ত চোখে মুখে অস্থিরতা ছড়িয়ে পড়ল। 2 হাতের আঁচলায় কুহুর মুখ ধরে কাপা কণ্ঠে বলল, সত্যি? কুহু তার গালে রাখা শাহাদের হাতের উপর নিজের হাত রেখে অশ্রু সজল চোখে মাথা নাড়ল। মুখে বলল, সত্যি। শাহাদের চোখে পানি চিকচিক করে উঠল। সে কুহুকে বুকে চেপে ধরল। এত জোরে চেপে ধরল যে কুহুর দম বন্ধ হওয়ার অবস্থা। এতক্ষণ সে শাহাদের গায়ে পারফিউম মিশ্রিত ঘামের গন্ধ সহ্য করে নিলেও এখন আর পারল না। সে হড়হড় করে শাহাদের গায়ে বমি করে দিল। খুশির খবরটা ছড়াতে বেশি সময় লাগলো না। পরদিন সকালে কুহুর বাবা মা ভাই ফল আর মিষ্টি নিয়ে হাজির হলো খানবাড়িতে। বাবা মা আসার খবর পেয়ে কুহু দৌড়ে নিচে নামলো। এতক্ষণ শাহাদ তাকে ঘরে আটকে রেখেছিল। কুহুকে দৌড়াতে দেখে কুসুমা বেগম হাই হাই করে উঠলেন। রেজিয়া সুলতানা দ্রুত তাকে ধরে ধমকে বললেন, এই অবস্থায় এইভাবে দৌড় দেওয়া যাবে না কুহু। কুহুর মা শিরিনা বেগম এসে মেয়ের দিকে তাকিয়ে চোখ রাগালেন। আশফাক খান বন্ধুর আসার খবর পেয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। 2 বন্ধু একসাথে কোলাকুলি করলো। আশফাক খান বন্ধুকে নিয়ে সোফায় বসে বললেন, এতদিন পর বাড়িটায় একটা খুশির সংবাদ এসেছে। আল্লাহর রহমত নেমে এসেছে। আমি যে কত খুশি তোকে বলে বোঝাতে পারবো না। মুয়াজ্জেম হোসেন পাঞ্জাবির হাতা দিয়ে তার চোখের কোণায় জমে থাকা পানিটা মুছে বললেন, এটা কি খুব হাত ধরে বড় করেছি মনে হচ্ছে। এই সেদিন ছোট কুহু পুতুলে খেলেছিল, আর আজ সে নিজেই মা হতে যাচ্ছে। আব্দুল গাফফার খান লাঠিতে ভর দিয়ে ড্রয়িং রুমে এসে মুয়াজ্জেম সাহেবের পাশে বসতে বসতে বললেন, মেয়ে মানুষ আর কলা গাছ, এরা হুট করে বড় হয়ে সবাইকে চমকে দেয়, বুঝলে মিহোজ? এই বয়সে এসে নাতির ঘরে পুতি দেখতে পারছে বলে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। মুয়াজ্জেম সাহেব হাসলেন। তিনি নিজেও এই ধরনের সংবাদ আশা করেননি। অনুরোধের সুরে বললেন, চাচা, আমার একটা কথা আছে। বিয়ের পর আপনাদের আদর পেয়ে আমার মেয়ে তার পড়াশুনো একদম ছেড়ে দিয়েছে। ঠিকমতো ভার্সিটিতেও যায় না। আমার আবদার থাকবে আপনার ওকে শাসন করে গ্রাজুয়েশনটা কমপ্লিট করাবেন। আশফাক খান উত্তর দিলেন, অবশ্যই। কুহুর মন চাইলে পড়াশোনা শেষ করে চাকরি ব্যবসা যা ইচ্ছে হয় তাই করবে। এ বিষয়ে আমার ছেলের কিংবা আমার কোনো দ্বিমত নেই। ও ওর ইচ্ছামতো জীবন কাটাবে, এই নিয়ে তুই ভাবিস না, বুঝেছিস মজ? আজ এই খুশির দিনে আমার আর কিছু চাওয়ার নেই। দোয়া করি আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করে, সারা জীবন যেন এভাবেই হাসি খুশি থাকে। মুয়াজ্জেম সাহেব অত্যন্ত খুশি হলেন।
একজন প্রফেসর হিসেবে পড়াশোনার গুরুত্ব তার কাছে অনেক। সেই হিসেবে তিনি নিজের মেয়েকে কিছুতেই পড়াশোনা ছাড়তে দিবেন না। একটু পর শাহাদ আসলো ড্রয়িং রুমে। মুয়াজ্জেম সাহেবের কাছে গিয়ে বিনীত কণ্ঠে সালাম দিল। সালামের জবাব দিয়ে মুয়াজ্জেম সাহেব মেয়ের জামাইকে জড়িয়ে ধরলেন, পাশে বসিয়ে বললেন, আমার মেয়েটা একটু চঞ্চল, ওর একটু খেয়াল রাখো। অবশ্যই বাবা, আপনি চিন্তা করবেন না। তোমার মতো দায়িত্ববান ছেলের কাছে মেয়ে দিয়ে আসলেই আমি নিশ্চিন্ত আছি। শ্বশুরের কথা শাহাদ মৃদু হাসল। নিজেকে আজ তার অনেক সুখী সুখী লাগছে। এতদিন সে বাবা হওয়ার আনন্দ কেমন হবে তা নিয়ে মনে মনে চিন্তা করেছে। আজ সেটা উপলব্ধি করে এক অন্যরকম সুখ পাচ্ছে। যেদিন তার সন্তানকে কোলে নিবে সেদিন হয়তো এই সুখের আর সীমা থাকবে না। বাড়ির মেয়েরা কুলসুমা বেগমের ঘরে ভিড় জমিয়েছে। কুলসুমা বেগম নিজের বিছানায় বসে একটা গয়নার বাক্সে হাত বুলাচ্ছেন। কুহু তার সামনেই বসা। বাক্স খুলে অনেক ভারী একটা সোনার সীতাহার বের করলেন। হাতটার গায়ে হাত বুলিয়ে বললেন, আমার বহুদিনের শখ, আমার বংশধরকে কোলে নিয়ে এই হারটা তোমার গলায় পরাবো। তোমার শাশুড়ি মাকেও এমন একটা হার পরিয়েছিলাম, এরপর তোমার জন্য গড়িয়ে রেখেছি এটা। রাফা খাটের কোনায় বসে কুলসুমা বেগমের পানের বাটা নাড়াচাড়া করে বলল, ভাবিমনির ছেলে না হলে কি এই হার তাকে দিবে না? কুলসুমা বেগম চোখ রাঙিয়ে বললেন, চুপ কর, আজে বাজে কথা বলিস কেন? অবশ্যই আমার নাতবু আল্লাহর রহমতে এই বাড়ির বংশধর জন্ম দিবে। মেয়ে হলেও অসুবিধা নেই, তবে এই বাড়ির জন্য এখন বংশধর দরকার। কথা শেষ করে কুলসুমা বেগম কুহুর মায়ের দিকে তাকালেন। কুহুর মায়ের মুখটা কিছুটা মলিন দেখালো। কুলসুমা বেগম তার হাত ধরে নিজের কাছে টেনে আনলেন। তার হাতের উপর নিজের হাত রেখে বললেন, মনে কিছু নিও না মা, ছেলে হোক মেয়ে হোক তোমার মেয়ের যত্ন এ বাড়িতে একটুও কমবে না। তবে তুমিও তো একজন ছেলের মা, তুমি নিশ্চয়ই আমার উদ্বেগটা বুঝতে পারছো। শিরিনা বেগম হেসে বললেন, বুঝতে পারছি চাচি, আমার মেয়ে আপনাদের বাড়ির বউ, অবশ্যই তার উপর আপনাদের অধিকার আছে। আমি কিছু মনে করিনি। দোয়া করি আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক। খানবাড়ির গেটের সামনে বাইক থামালো হাসিব। গেটের বাইরে থেকে বিশাল বড় খানবাড়িটা একবার দেখে নিল। এখানে সে আগে কখনো আসেনি, আজই প্রথম। বাড়িটা ওদের বাড়ির মতোই বিশাল। নিজের বাড়ির কথা মনে পড়তেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাড়িটা বোধহয় আর বেশি দিন নিজেদের থাকবে না। মনসুর আলী নিলামে তোলার সব ব্যবস্থা করছে। আজ বাড়িতে এসে মঞ্জুরা বেগমের সাথে নিয়ে বিনিয়ে আলাপ করে গেছে। কোম্পানি দেওয়ালিয়া হয়ে যাওয়ার দোহাই দিয়ে বাড়ি নিলামে তুলে ইসলামের চিকিৎসা খরচ চালানোর পরামর্শ দিয়েছে মনসুর আলী। মঞ্জুরা বেগম চোখের পানি মুছে বুকে পাথর চাপার দিয়ে সেই পরামর্শ মেনে নিয়েছে। পুত্র শোকে তিনি এখন বিবেক হারিয়ে বসেছেন। চারপাশে অর্থই পানিতে এক টুকরো খড়কুটো খুঁজছেন আঁকড়ে ধরার জন্য। হাসিবার তৃপ্তি তাকে হাজার বুঝিয়েও লাভ হয়নি, বরং তিনি কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে আরও শয্যাশায়ী হয়েছেন। হাসিব নিজেকে প্রস্তুত করে বাইকটা গেটের কাছাকাছি দিয়ে হর্ন দিল। দুবার হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। বাইক নিয়ে ধীরে ধীরে ড্রাইভওয়েতে পেরিয়ে পার্কিং এরিয়াতে পার্ক করলো বাইকটা। পার্কিং এরিয়ায় অনেক গাড়ি, বাগানে এবং আউট হাউসের সামনে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে খাওয়া দাওয়া করছে। দেখেই বোঝা যাচ্ছে ওরা দলের ছেলে ছোকরা। অনেক নেতা গোছের মানুষও আছে। আজ কি তবে কোনো বিশেষ দিন? এই দিনে এসে ভুল করলো কি সে? হাসিফ একবার মনে মনে ভাবলো বাইক ঘুরিয়ে ফেরত যাবে, অন্য কোনো দিন আসবে। কিন্তু পরক্ষণে নিজের পরিবারের দুর্দশার কথা মনে করে নিজেকে শক্ত করলো। বাইক থেকে নেমে হেঁটে গিয়ে সদর দরজার সামনে দাঁড়ালো। ভিতরে অনেক নারী পুরুষ দেখা যাচ্ছে। সবাই হাসি হাসি মুখে মিষ্টি খাচ্ছে। হাসিফ এদিক ওদিক তাকিয়ে শাহাদকে খুঁজলো। দূরে সে কুহুকে দেখতে পেল, কিন্তু তাকে ডাক দেওয়ার সাহস নেই তার। একটা কাজের লোককে খাবারের ট্রে হাতে যেতে দেখে সে দাঁড় করালো, বলল, শাহাদ খানকে একটু ডেকে দিবেন, আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি, উনি আমাকে আসতে বলেছিলেন। কাজের লোকটা হাসিবকে ড্রয়িং রুমের বাইরের লম্বা বারান্দাতে থাকা চেয়ারে বসিয়ে চলে গেল। হাসিব কাঁধের ব্যাগপ্যাকটা কোলে নিয়ে বসলো। বারান্দা থেকে বাগানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কুহু দূর থেকে হাসিবকে লক্ষ্য করেছে। আগের চেয়ে শুকিয়ে গেছে হাসিব, মুখটা কালো হয়ে গেছে। দেখেই বলে বোঝা যাচ্ছে আগের মতো যত্ন নেই। কাজের লোকটাকে ডেকে জানতে চাইলো হাসিবের ব্যাপারে। সব জিনিসে রাফাকে ডেকে হাতে মিষ্টি আর ফল ভর্তি খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বলল, বারান্দা একটা ছেলে তোমার ভাইয়ের অপেক্ষায় বসে আছে, ওকে এগুলো দিয়ে আসো। তোমার ভাই ফ্রি হতে অনেক সময় লাগবে, ততক্ষণ একটু খাওয়া দাওয়া করুক। রাফা বিস্মিত হয়ে প্রশ্ন করলো, আমি কেন দিয়ে আসবো? কাজের লোক দিয়ে পাঠিয়ে দাও। ও হিশাম চৌধুরীর ভাই, কাজের লোক দিয়ে কিভাবে দিব? আমি নিজেই নিয়ে যেতাম, কিন্তু ও বিব্রত হবে, তাই তোমাকে পাঠাচ্ছি।
হিশাম চৌধুরীর ভাইয়ের কথা শুনে রাফার চোখ বড় বড় হয়ে গেল। ও শুনেছে হিশাম চৌধুরীর ভাই নাকি কুহুকে কিডন্যাপ করেছিল। ছেলেটাকে ও কখনো দেখেনি, তাই এই সুযোগ সে মিস করলো না। খাবারের ট্রে হাতে বারান্দায় এসে উপস্থিত হলো। দেখলো ব্যাকপ্যাক কোলে নিয়ে শুকনো মুখে একটা ছেলে বসে আছে। তার দৃষ্টি বাগানের দিকে, এক মনে কিসব চিন্তা করছে। রাফা কাছাকাছি এসে বলল, টেবিলটা একটু এই পাশে এনে দেন। হাসিব চমকে তাকালো রাফার দিকে। দেখলো একটা সুন্দর মতো মেয়ে হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। হাসিবকে হা করে থাকতে দেখে রাফা বিরক্ত হয়ে বলল, বলছি ছোট টেবিলটা একটু এই পাশে আনুন, ট্রেটা রাখবো। হাসিবের ঘুর কাটলো। সে তার অপর পাশে থাকা টেবিলটা এক হাতে টান দিয়ে আনলো। রাফা সেখানে ট্রেটা রেখে বলল, ভাইয়া একটু ব্যস্ত আছে, আসতে দেরি হবে, আপনি ততক্ষণ একটু খাওয়া দাওয়া করুন। হাসিব খাবারের দিকে তাকালো। খাবারের দিকে তাকিয়ে ওর এতক্ষণ নিভে থাকা ক্ষুধাটা চলে উঠল। মনে পড়লো সে কাল রাত থেকে কিছু খায়নি। তৃপ্তি তাকে কয়েকবার ডেকেছিল, কিন্তু তার আর খেতে ইচ্ছে হয়নি। হাসিব দেরি না করে ব্যাকপ্যাকটা পাশে চেয়ারে রেখে একটা মিষ্টি খেলো। আপেলের 2টো পিস মুখে দিল। রাফা মনোযোগ সহকারে দাঁড়িয়ে থেকে দেখছে হাসিবের খাওয়া। হাসিবও কয়েকবার আর চোখে রাফাকে খেয়াল করেছে। আচমকা রাফা প্রশ্ন করে বসলো, আপনি নাকি আমার ভাবিমণিকে কিডন্যাপ করেছিলেন? হাসিব পানি খাচ্ছিল। এই কথা শুনে বিষম খেলো। কাশি উঠে গেল তার। রাফা তাড়াতাড়ি করে তার পিঠে 2টো চাপড় দিল কাশি কমানোর জন্য। হাসিব কাশতে কাশতে নিজেকে সামলালো। কাশি একটু কমে এলে বলল, শাহাদ ভাইকে একটু আসতে বলুন, খুব দরকার। রাফা বুঝলো হাসিব বিরক্ত হচ্ছে। সে আর একটু জ্বালানোর জন্য বলল, আমার সাথে শেয়ার করলে অসুবিধা কি? প্রমিস আমি কাউকে জানাবো না। আমি আসলে পুরো স্টোরিটা জানি না তো, তাই। হাসিব কি বলবে বুঝতে পারলো না। যে বাড়ির বউকে কিডন্যাপ করেছিল সেই বাড়ির মেয়ে আবার কিডন্যাপের গল্প শুনতে চাচ্ছে। এটা তো চরম বিব্রতকর। হাসিবকে বিব্রত অবস্থা থেকে রেহাই দেওয়ার জন্য শাহাদের আগমন ঘটল। বারান্দায় আস্তে আস্তে রাফাকে উদ্দেশ্য করে বলল,